যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনটা হয়েছিল, আসলে কি সেই জুলাই চেতনা আমরা ধারণ করতে পারতেছি কিনা। জুলাইয়ের 1 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র আমরা এখনো পর্যন্ত দেখতে পাইলাম না। জুলাইয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের সেই ঘোষণাপত্র পাইলাম না। জুলাইয়ের কিভাবে আমরা জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা বুঝবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে আজকের লাইভ যারা দেখতেছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমরা সকলেই জানি জুলাই গণঅভ্যুত্থান 1 বছর পূর্ণ হলো। চলমান 1 বছরের এই মাসেই জুলাই আন্দোলন চলতেছিল। তো এই জুলাই আন্দোলন সম্পর্কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার দায়িত্বশীলদের অবদান নিয়ে আজকের এই লাইভে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার স্কুল কলেজ সম্পাদক সাব্বির হাসান তৌফিক ভাই। আমরা ভাইয়ের মুখ থেকে তার মূল্যবান পরিচয়টা জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন এবং আপনার মূল্যবান পরিচয়টা দর্শকদেরকে জানাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আমি সুস্থ এবং ভালো আছি। আমি সাব্বির হাসান তৌফিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক। আপনারা যারা আমাদের লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন যে আমাদের কথা ক্লিয়ার যাচ্ছে কিনা, এবং সকলে লাইভটি শেয়ার করবেন। সকলের কাছে আহ্বান রইল। পরবর্তী আমরা সাব্বির ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার দায়িত্বশীলরা জুলাই আন্দোলনে কিভাবে তারা অংশগ্রহণ ছিল এবং তাদের দলীয়ভাবে কোনো অংশগ্রহণ করার নির্দেশ ছিল কিনা, এই বিষয়ে আমরা সাব্বির হাসান তৌফিক ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জুলাইয়ের শুরু থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুযায়ী সারা দেশেই যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করার পরপরই সারা দেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা অংশগ্রহণ ছিল এবং সমর্থন দিয়ে জোরদারভাবে কাজ করছিল মাঠে ময়দানে। সেই প্রেক্ষাপটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখাও তাদের সর্বোচ্চটা দিয়ে জুলাই আন্দোলনে সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছিল। আমি নিজেও সম্পৃক্ত ছিলাম এবং এই আন্দোলনে আমি আরও বেশ কয়েকজন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল, তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তাদেরকে প্রকাশ্যে আনতে আমরা পারি নাই, যার কারণে দুঃখিত। তারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিল এবং সহ ছাত্র আন্দোলনের বহু দায়িত্বশীল আজকে এখনও পর্যন্ত অনেকে অসুস্থ অবস্থায় আছে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে। তো যাই হোক, আমি সশরীরে এই আন্দোলনে উপস্থিত ছিলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জেলা শাখার সকল দায়িত্বশীল আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং সহযোগিতা সাথে থেকে মাঠে ময়দানে পরামর্শভিত্তিকভাবে সকলেই কার্যক্রমের সাথে অংশগ্রহণ ছিলাম। সাব্বির হাসান তৌফিক ভাই, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, জুলাই আন্দোলনে আমরা একটা জিনিস জানি, সেটা হলো 18 তারিখ, আজকে 18 তারিখ, এই দিনেই 1 বছর আগে আপনি গ্রেফতার হয়েছিলেন এই কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে আন্দোলনে শরীক হওয়ার কারণে। তো এই ঘটনাটা আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, কিভাবে আপনি এখানে আসছিলেন ওই দিন এবং কিভাবে গ্রেফতার হইলেন, কোথা থেকে গ্রেফতার হইলেন এবং গ্রেফতার হওয়ার পরে আপনার অবস্থান কোথায় ছিল, কিভাবে কি হয়েছিল, এ বিষয় নিয়ে আপনার কাছে বিস্তারিত আলোচনা আমরা একটু জানতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা লাইভ দেখতেছেন সকলের প্রতি অনুরোধ রইল আপনারা লাইভটি শেয়ার করবেন এবং আপনারা আমাদের মতামত জানাবেন আপনাদের অবস্থা। তো সাব্বির হাসান তৌফিক ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি জুলাই আন্দোলনে তার গ্রেফতার হওয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে। জুলাইয়ের 18 তারিখ, এই দিনটা ইতিহাসের একটা মর্মাহত দিন।
আমরা সবাই জানি বাংলাদেশের ইতিহাসে এই দিনটার কথা মনে করতেই শরীরে পশম পুরো খাড়া দেয়। জুলাইয়ের 17 তারিখ আমরা জানি যে রংপুরের আবু সাঈদ ভাই আমাদের, তিনি তাকে জালিম এবং যে স্বৈরা শাসক শেখ হাসিনা, তার গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী তাকে কিভাবে পাখির মতো হত্যা করেছিল। এর পরপরই এই হত্যার পরপরই ভিডিওটা যখন ভাইরাল হয়, তার সাথে সাথেই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ 17 তারিখ সারা ঢাকায় মিছিল করে এবং 18 তারিখ সারা বাংলাদেশের প্রতিটা জেলা থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। সেই আলোকেই 18 তারিখ দুপুরের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার বিক্ষোভ মিছিল ছিল। মিছিলকে কেন্দ্র করেই মিছিলের পূর্ব কার্যক্রম সহ সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিল ছিল, সেখানেও সম্পৃক্ত থাকার আগ্রহ নিয়ে সকালেই বাসা থেকে বাইরে হয়ে সাতক্ষীরায় আসি। বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলটা হওয়ার কথা ছিল কোর্ট অফিস মোড় থেকে। বিভিন্ন সমস্যা, এই সময় বিভিন্ন ঝামেলার কারণে স্থান বারবার পরিবর্তন করা হয়েছিল। কোর্ট অফিস মোড়ে আমি যাওয়ার পরে সেখান থেকে জানতে পারি যে মিছিলটা শুরু হবে আমতলা মোড় থেকে। তো আমাদের দায়িত্বশীল যারা আসতেছিল, প্রায় 15-20 জন দায়িত্বশীল, তারা যাওয়ার ইচ্ছা করে বাসা থেকে বাইরে হয়েছিল। অনেকেই রাস্তা থেকে, অনেকেই আবার ফিরে যেতে বাধ্য হয়েছিল। এরপরে আমি আমতলা মোড়ে আসার পরে সেখান থেকে এসে দেখি কিছু ছাত্ররা অল্প কিছু ভাগ ভাগ হয়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আসে। আমি সেখানে গিয়ে অপেক্ষা করতেছি মিছিল শুরু হওয়ার জন্য এবং আমাদের দায়িত্বশীলরা আসতেছে তাদের জন্য। কিছুক্ষণের ভিতরেই দেখি একটা ডিবি পুলিশের গাড়ি আসলো। ডিবির গাড়ি এসে সাথে সাথে ডিবি লাঠিচার্জ করা শুরু করলো। রাস্তায় যে সকল ছাত্রবাদের পালো সকলকে লাঠিচার্জ করে বিভিন্ন দিকে তাড়িয়ে নিয়ে গেল, অনেককে আবার গ্রেফতারও করলো। গ্রেফতার করার পরে আমি যেহেতু এক সাইডে ছিলাম একা একা, সেখান থেকে আমাকে একজন বললো, এখানে কেন, এখান থেকে চলে যান, দাঁড়ান না, সমস্যা হবে। আমি সেখান থেকে সরে কিছু দূর আর একটু পাশে গেলাম। সেখানে যাওয়ার পরে শেখ হাসিনার গুন্ডা বাহিনী পুলিশ একজন সিম্পল পোশাকে সে আমাকে অনেকটা জিজ্ঞাসাবাদ করলো, মানে আমাকে সন্দেহ করছে, সে কারণে জিজ্ঞাসাবাদ করতেছে। আমি পরিচয় দিলাম যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৎকালীন কর্মকর্তা সম্পাদক ছিলাম। আমি সেটা পরিচয় দিলাম। এগুলো হওয়ার পরে তারা আমার ফোনকে ট্যাগ করছে, আমার ফোন নিয়ে নিছে। নেওয়ার পরে আমার ফোনে ঢুকেই এই কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে পোস্ট বা ছবিগুলো পাইলো। পাওয়ার পরেই তারা দেরি করলো না, আমাকে কলার ধরে টানতে টানতে গাড়িতে ওঠাচ্ছিল। আমি তখন একটু লেগে গিয়ে একটু জোরে কথা বলছিলাম, আমার কলার ধরছেন কেন, একটু জোর গলায় মানে কথা বলছিলাম। বলার পরেই আমাকে তো কয়েকটা চট থাপ্পড় মারলো। এরপরে অনেকটা উস্কানিমূলক কথাবার্তা বলতে বলতে এমন গালিগালাজ এই পুলিশ বাহিনী জানে, যেটা কোনো পশুকেও এমন গালি দেওয়া যায় না। এরা এমনভাবে গালি দেয় এই স্বৈরাচারের এই পুলিশ বাহিনী। তো খুব নির্মমভাবে সেখান থেকে আমাকে সাতক্ষীরা সদর থানায় আনা হলো। সেখানে আনার পরেও অনেকটা কৈফিয়ত তলব করলো, অনেক কথাবার্তার। সেদিনকে এরপরে অনেক টর্চার করার পরে আমাকে সেখানে রেখে দিল। অবশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সর্বোচ্চ যোদ্ধার চেষ্টার কারণে আমি ওই দিন অনেক রাত, তখন আমাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছিল আমাদের দায়িত্বশীলরা। কিন্তু আমাকে ভিতরে যে পরিমাণ টর্চার করা হয়েছিল, আমি প্রায় 10-15 দিন যাবৎ আমার ব্যথায় আমার ওঠার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, তবে আমি প্রকাশও করতে পারি নাই যে আমাকে কিভাবে কি করা হয়েছে। আজকে সুযোগ হলো, যার জন্য প্রকাশও করলাম। যাই হোক,
পরবর্তী প্রশ্নের জন্য সাবির হাসান তৌফিক ভাই, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনি যে গ্রেফতার হয়েছিলেন, গ্রেফতার হওয়ার পরে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, থানায় নিয়ে যাওয়া হয়েছিল। থানায় নিয়ে যাওয়ার পরে আপনাকে রাত কয়টার দিকে ছাড়া হয় এবং আপনার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এদের ওই সময়কার অবস্থা এবং তারা কি পরিমাণ আপনাকে ছাড়ানোর জন্য তরপর করছিল, আপনার জোর তাগিদ দিছিল, এই বিষয়টা আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, ওই দিন আমি রাত্র 12টা বাজে সম্ভবত আমাকে সেখান থেকে সারিয়ে আনছিল। আমাকে অ্যারেস্ট করার মুহূর্তে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। এমন একটা মুহূর্ত সেখানে আমি এমনভাবে আটকে গেছি যে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। তবে একজনের সাথে আমি, আমার এক বড় ভাই ওইখানে ইমামতি করে, তার সাথে যোগাযোগ করছিলাম। সে সেখান থেকে জানতে পেরে সে আবার আমাকে খোঁজার জন্য অনেকের কাছে ফোন দিল। সেখান থেকে আস্তে আস্তে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যখন জানতে পারলো, দায়িত্বশীলরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল এবং তারা যেভাবে সম্ভব হয়েছে আমাকে সেখান থেকে সারিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং যেহেতু 18 তারিখ আমাদের মিছিল ছিল, পুলিশ প্রশাসন সকলের অনেক টর্চারের কারণে সেখান থেকে মিছিলটাও করে নাই। যে যদি মিছিল করা হয় তাহলে তাকে পাবেন না। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেহেতু দায়িত্বশীলরা, তারা আমাকে তাদের মিছিলটা পরবর্তীতে করার সিদ্ধান্ত নিয়ে আমাকে সেখান থেকে সারিয়ে আনছে এবং পরবর্তীতে তারা মিছিল করছে এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরাও অনেক অগ্রগণী ভূমিকা রেখে সাথীরাতে তাদের আমাদের পজিশন অনুযায়ী অনেকটাই চেষ্টা করে আমরা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যে গ্রেফতার হয়েছিলেন, ওই গ্রেফতার হওয়ার সময় আপনার যে থানাতে নেওয়া হয়, ওইখানে আপনার সাথে আর কোনো স্টুডেন্ট ছিল কিনা, আর কোনো ভাই ছিল কিনা? যদি থাকে তার ভিতর থেকে দু একজনের আপনি নাম বলতে পারবেন কিনা? যদিও ওইখানে সবাই অপরিচিত, কারোর সাথে কোনো সেভাবে যোগাযোগ থাকে না বা চেনা থাকে না আগে থেকে, তারপরেও আমি জানতে চাচ্ছি যে আপনি তাদের ভিতর থেকে দু একজনের নাম আপনি বলতে পারবেন কিনা? তাদের ভিতর থেকে নাম আমার খেয়াল নাই, কিন্তু ওই সময় সাতক্ষীরা সরকারি কলেজের কয়েকটা ছাত্র ছিল, আমি যাওয়ার পরে তাদেরকে পাইছি। তাদেরকে 17 তারিখ রাতে তাদেরকে হলের থেকে উঠাই নিয়ে আসছে। তারা তাদের ক্যাম্পাসে ছিল, তাদের ক্যাম্পাস থেকে কোনো কিছুই ছাড়া তাদেরকে রাস্তা থেকেও নয়, তাদের ক্যাম্পাস থেকে উঠাই নিয়ে আসছে। এরপরে আমি যাওয়ার পরে আমি সর্বশেষ যখন আসছি তখন সেখানে 21 জন ছিল। আর বিশেষ করে ওইখানে যে এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছিল, ওনার নামটা আমার বক্তিয়ার ভাই। সে ওইখানে তাকে পুলিশ থানার থেকে তাকে ডেকে নিয়ে গেছিলো যে তোমার সাথে এই আন্দোলন বিষয় নিয়ে কিছু কথা আছে। তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে সেখানে তাকেও টর্চার করে তাকেও জেলের ভিতরে বন্দি করা হয়েছিল। এটা আসলে অনেক কষ্টদায়ক। ওই সময়ের মুহূর্তটা যদি জীবন চলে যাওয়ার থেকেও মুহূর্তটা কষ্টদায়ক, কারণ চোখের সামনে থেকে যে এরকম টর্চার, বিনা অপরাধে মানুষকে কিভাবে একটা মানুষ কিভাবে এইভাবে টর্চার করতে পারে, মানে এই স্বৈরা শাসক এমনভাবে মানুষকে টর্চার করেছে, কোনো অপরাধ নেই, সে জীবনে অপরাধের কিছু বোঝেও না, তাকেও সে গুলি করে মারছে। আমরা দেখছি যে ছোট্ট মাসুম বাচ্চা ছাদের বাড়ি খেলা করছে, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। এমন একটা জালিম স্বৈরা শাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করি যে এর থেকেও আমরা কি বলবো, ভাষাই পাচ্ছি না। আপনার কাছে আমরা আজকে লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো এই জুলাই আন্দোলন সম্পর্কে আপনাদের অবদান ছিল
যেটা আপনার কথার ভাবে প্রকাশ পাচ্ছে বা জানতে পারলাম। আমরা পরবর্তী প্রশ্ন সেটা হলো, জুলাই আন্দোলনের পরে আপনারা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনটা হয়েছিল, আসলে কি সেই জুলাই চেতনা আমরা ধারণ করতে পারতেছি কিনা, চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি কিনা, এইটা যদি একটি সংক্ষিপ্ত ভাষায় আমাদেরকে বলতেন। জুলাই আন্দোলন হয়েছিল শুরুতে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলেও পরবর্তীতে সেটা ব্যাপক আকারে ধারণ করে, যেটা গোটা দেশকেই সংস্কারের আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা যে এদেশে নির্বিচারে মানুষ মরবে না, খুন চাঁদাবাজি হয়রানি হবে না, এরকম বিভিন্ন বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ রক্ত ঝরিয়েছিল, জীবন দিয়েছিল, অনেক বড় আশা নিয়ে আজকে রাজপথে ছিলাম। কিন্তু আজকে এই জুলাইয়ের 1 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা জুলাইয়ের সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র আমরা এখনও পর্যন্ত দেখতে পাইলাম না। জুলাইয়ের 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা জুলাইয়ের সেই ঘোষণাপত্র পাইলাম না। জুলাইয়ের কিভাবে আমরা জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা বুঝবো। এরপরে তো জালিম স্বৈরশাসকের যে সকল প্রশাসন, পুলিশ প্রশাসন প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা যেভাবে সাজিয়ে রেখে গেছে, সেটা মানে সেটার সমাধান করে এখনও পর্যন্ত উঠতে পারি না। আজকে দেখেছি আমরা গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, পুলিশ কোনো কিছুই করতে পারতেছে না, প্রশাসন কিছুই করছে না। আজকে ঢাকার মিলফোর্ডে আমার ভাইকে হত্যা করা হলো পাথর মেরে, কিন্তু পুলিশ কী করল? পুলিশের কোনো কিছুই করতে পারলো না। আজকে সেখানে হত্যা হলো, 2 দিন ইস্যু হলো, পরবর্তীতে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা হলো, এখন এনসিপি ইস্যু চলতেছে, সেই ইস্যুটা আমরা ভুলে গেছি। আজকে জুলাই আগস্টের পরে আমরা দেখেছি আমাদের হাজার হাজার বোন, শত শত বোন ধর্ষিত হয়েছে, আমাদের বোন আসিয়া ধর্ষিত হয়েছে, আজকে তাদের বিচার পাইলাম না। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে আমার ভাইরা আমরা রক্ত ঝরাই নাই, জীবন দেয় নাই। আমরা একেবারেই লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। জুলাই আন্দোলন সম্পর্কে আমরা যতটুকু বুঝলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার দায়িত্বশীলরা, তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলরা তারা অবস্থান করতেছিল, এই আন্দোলনে সম্পৃক্ত থেকেই আন্দোলনকে বেগমান করছে। তবে সাবির ভাইয়ের কথার মাঝে একটা জিনিস ফুটে উঠছে, সেটা হলো এই যে তারা ওই যে জুলাই আন্দোলনে সক্রিয় থাকার পরেও তাদের কোনো ফুটেজ বা কোনো ছবি এগুলা তারা নিতে পারি নাই, হয়তো ব্যক্তিকেন্দ্রিক কিছু মানুষের সাথে যোগাযোগ সংযোগ হয়েছে। তো আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন সেটা করতে চাই, জুলাই আন্দোলনের পরে আপনারা তো জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তো সেই হিসেবে আপনাদের এখন কেমন মর্যাদা দেওয়া হচ্ছে? আপনারা ছাত্র আন্দোলন শুরু লগ্ন থেকেই এই আন্দোলনে ছিলেন, তো আপনারা এখন কেমন মর্যাদা পাচ্ছেন জুলাই আন্দোলনের পরে, একটু যদি বলতেন আমাদেরকে। মর্যাদা বলতে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এটাই আলহামদুলিল্লাহ। যে এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা সংগ্রাম, যে ইতিহাসের নিকৃষ্টতম জালিম স্বৈরশাসক বলা হয় যাকে, এমন একটা শাসকের হাত থেকে দেশকে মুক্ত করার এই বৃহৎ আন্দোলনের সাথে থাকতে পেরেছি, এটাই আমাদের জন্য বড় সৌভাগ্য। এটাই আমি আমার জন্য অনেক বড় কিছু মনে করি। এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় আমার সংগঠন আমাকে মূল্যায়ন বা এটা সাংগঠনিক ধারা অনুযায়ী, সংগঠনের চলন অনুযায়ী আমাকে সর্বোচ্চ সম্মান বা স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্নের অ্যান্সার দিল। আমি পরবর্তী যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো, জুলাই আন্দোলন যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আপনারা করছিলেন, আপনার কথার মাধ্যমে ফুটে উঠলো যে আসলে আপনারা সেটা পান নাই। তো শেষে আপনি ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হিসেবে আজকের এই লাইভে দর্শকদের উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বলা বলতে
জুলাই একটা আমাদের নবীন প্রজন্মের জন্য একটা ইতিহাস। আমরা 71 দেখিনি, 1947 আন্দোলন দেখিনি, কিন্তু আমরা 24 জুলাই দেখেছি। এটা আমাদের নবীন প্রজন্মের জন্য বড় একটা ইতিহাস এবং সৌভাগ্যের বিষয়। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা এই দেশকে একটা সুন্দর দেশ হিসাবে গড়তে চাই, এবং সুন্দর দেশ হিসাবে গড়ার জন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ঘোষণা দিয়েছেন যে আমরা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাই। আমি আজকে লাইভ থেকে এতটুকুই বলতে চাই যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পিআর পদ্ধতি কী জিনিস, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কী হবে, এদেশের মানুষ কিভাবে তাদের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এগুলো আমরা ছড়িয়ে দিই। যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, এদেশের মানুষ একটা জাতীয় সরকার পাবে, এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এতটুকুই আজকে বলতে চাই। সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, 18 তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়ের একটা ঐতিহাসিক ভাষণ ছিল। ওই ভাষণটা যদি একটু আমাদেরকে বলতেন, যে ওই ভাষণটা একটু আমরা শুনতে যাচ্ছি আপনার মুখ থেকে। 18 জুলাই ওই মুহূর্তে আমি ছিলাম জেলখানার ভিতরে। তবে ওই মুহূর্তের পরে আমি যখন বক্তব্যটা শুনি, আসলেই শরীরের পশমটা খাড়া না দিয়ে পারে না। মানুষের ঠান্ডা রক্ত কিভাবে টকবক করে ফুটে ওঠে, ওই বক্তব্যটা যদি কেউ অন্তর থেকে শুনে তাহলে সে বুঝতে পারবে। মোহতারাম আমির 18 জুলাই সেদিন বলেছিলেন, এই নরপিশাচ, তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? এবং তিনি ওই সময় সারা দেশের সকল গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছিলেন যে আপনার আমার সন্তানকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমি ঘরে বসে থাকব, এটা হতে পারে না। আপনারাও আসেন, আমরা মাঠে আসি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এই বক্তব্যের পরপরই কিন্তু বাংলাদেশের ভিতরে সারা দেশের ভিতরে যখন এই বক্তব্যটা ছড়ায় যায়, তখন একটা অন্যরকম আলোড়ন ছড়িয়ে পড়ে। দেশের মানুষ তখন এই বক্তব্যের পরপরই গার্জিয়ানরা সমস্ত জায়গায় আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আন্দোলনকে জোরদার শুরু হয়, এবং সেখান থেকে আমরা জানি 5ই আগস্ট পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভূমিকা রেখেছে সেটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন সারা দেশে কারফিউ জোরদার চলে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ তিনি যে লক্ষাধিক জনশক্তি নিয়ে তিনি যে গণভবন অভিমুখে সর্বপ্রথম সেই কারফিউকে লঙ্ঘন করে গণভবন অভিমুখে সরিয়ে দিছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার পাততলে আর মাটি ছিল, তখন কিন্তু সে পালাতে বাধ্য হয়েছিল। তো 5ই আগস্টের এই অভ্যুত্থান, 36শে জুলাইয়ের অভ্যুত্থান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বগামী ভূমিকা পালন করেছিলেন। নিজস্ব ব্যানারে এবং নিজস্ব সাইনবোর্ডে রাস্তায় ছিলেন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের লাইভে আসেন, লাইভ দেখতেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা যারা লাইভ দেখতেছেন সকলে লাইভটি শেয়ার করবেন। এবং একটি কথা সেটা আমি বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার দায়িত্বশীল সহ কেন্দ্রীয় ঘোষণার পর থেকেই সাব্বির হাসান তৌফিক ভাইয়ের কথার মাধ্যমে যেটা ফুটে উঠল যে তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তারপরে তিনি যেটা বললেন যে আমরা যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করছিলাম, আসলে সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। আজ 1 বছর পার হয়ে গেলেও জুলাই সনদটা এখনও পর্যন্ত কার্যকরী করতে পারলো না। তো এই ব্যথা আকাঙ্ক্ষা প্রতিটা যোদ্ধা যারা সে সময় অংশগ্রহণে ছিল, সকল যোদ্ধার ব্যথা যে এখনও পর্যন্ত কেন জুলাই সনদ কার্যকরী হলো না। আমরা বলতে চাই যে এই জুলাই সনদটা যেন অতি তাড়াতাড়ি কার্যকরী হয়, ইন্টারিম সরকার থাকার ভিতরেই। আমরা আজকের লাইভ থেকেই বিদায় নিচ্ছি। সাব্বির হাসান তৌফিক ভাইয়ের
শেষ বক্তব্যের মাধ্যমেই ছাত্র আন্দোলন সম্পর্কে যদি কয়েকটা কথা বলে আজকের এই লাইভটা সমাপ্ত ঘোষণা করার জন্য ভাইকে বলতেছি। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নববী আদর্শকে ধারণ করে পথ চলার একটি সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি এবং আদর্শ নিয়ে তার জীবনকে পরিচালনা করেছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা ছাত্রের ভিতরে ওই নীতি এবং আদর্শকে ঢোকানোর জন্য কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ময়দানে কাজ করার আগে তার নিজের একটা ছাত্রের ব্যক্তি জীবন, তার ভিতরে ইসলামিক যে এগুলো আছে, এরপরে ইসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রেরণ করার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে দেয়। এদেশের আদর্শবান ছাত্র তৈরি করে। আপনি দেখবেন আজকে যেই ক্যাম্পাসে, যেই কলেজের ভিতরে জোহরের আজান দিলে যখন ছুটি হয়, ছাত্ররা যখন বিভিন্ন আড্ডায় বসে, ছাত্ররা যখন নেশার আড্ডায় বসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ওই সময় মসজিদে গিয়ে জায়নামাজের ভিতরে মালিকের দরবারে সেজদায় করে থাকে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এরকম হাজার হাজার নেতাকর্মী তৈরি করতে সক্ষম হয়েছে, যারা আজকে যদি তাদের হাতে গোটা দেশটাকে ছেড়ে দেওয়া হয়, তারা দেশের একটা টাকা চুরি করবে। এরকম হাজার হাজার নেতাকর্মী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তৈরি করেছে, যাদের আদর্শ দেখে আজকে বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তো সকলের প্রতি আহ্বান থাকবে, এদেশের আদর্শবান সংগঠন, এদেশের আদর্শবান ছাত্ররা যেখানে তৈরি হয়, সেই সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন শাইখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে যাদের পথ চলা, সকলকে আহ্বান থাকবে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার জন্য, এবং আপনার যারা গার্জিয়ান আছে তাদের সন্তানদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে ইনশাল্লাহ জুলাই আন্দোলন সম্পর্কে অন্য কোনো একদিন অন্য কোনো ব্যক্তিকে সামনে নিয়ে লাইভে অংশগ্রহণ করার জন্য। সবাইকে এই লাইভে অংশগ্রহণ করার জন্য, দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।